এবার আমার ভীষণ ভাবে বিয়ে বিয়ে পাচ্ছে। সুন্দরী বলেই তো 10 বছর টিকে গেল। সমবয়সী যদি বিয়ে করতাম ঘুম থেকে উঠেই ভয় পেয়ে যেতাম। আমার মাকে অনেক কথা বলেছিল যে টাকার জন্য করছে, কেন বলেছিল জানি না। আমরা পিসি চন্দ্র গেছি, বলছে কি কেমন আছেন, তার 2 মেয়েকে নিয়ে এসছেন। না হ্যাঁ, ওটা বড় ওটা ছোট। বলছে কিরে তোর দাদু আর ও কি রেগে গেছে। তাতে দেখা হয়েছিল বেশ কিছু বছর আগে। লাভ অ্যাট ফার্স্ট সাইট হয়েছিল কিনা নাকি বেশ কিছুদিন ঝুলিয়ে রেখেছিলেন জয়শ্রীদি, আজকে তাই নিয়েই আমরা কথা বলবো। চলে এসেছি ভরত কল আর জয়শ্রীদির বাড়িতে। প্রেমের সপ্তাহ চলছে, আমি রয়েছি বিহঙ্গী আর আপনারা দেখছেন দাওয়াল। প্রথমেই বলে তোমাদের দুজনকে অনেক অনেক ওয়েলকাম, থ্যাংক ইউ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমি জানি যখন তোমাকে আমি বলি যে প্রথম ভরতদা এটা নিয়ে এটা করতে চাই, তুমি বলেছিলে যে হ্যাঁ মানে এটা আবার কি আছে, কারণ এত মানুষ মোটামুটি তোমাদের এই লাভ স্টোরি মুখস্থ করে ফেলেছে, জেনে গিয়েছে, কিন্তু তা সত্ত্বেও কিছু কিছু জিনিস তো পুরনো হয় না, কিছু কিছু জিনিস আবার জানতে ইচ্ছা করে, আর সেই কারণেই এখানে আসা। আগে বলো, ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট হয়? থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। এবং এবার তোমাকে বলি যে এমনি ওভারঅল আমরা খুবই ভালো আছি এবং সেলিব্রেশন সারা বছরই চলে। তার ও ব্যস্ত, আমিও ব্যস্ত, তার মধ্যে ওই সময় বার করা এবং একটা মেজর ব্রিজ আমাদের মধ্যে, যার পেছনে অ্যাটলিস্ট জয়শ্রীর অনেকটাই সময় যায়, সেটা হলো আমাদের কন্যা। ফলে এমনি ভালো আছি আর ভালোবাসাকে সেলিব্রেটও করছি। সেটা তো একদমই নিত্য নৈমিত্তিক, যেমন আমরা সাংসারিক সেলিব্রেশন করে থাকি, কিন্তু কোনো কোনো দিন, এই বিশেষ দিনগুলোতে যেমন হয় না আজকালকার দিনে প্রপোজ ডে, চকলেট ডে, এই এক্সপেকটেশন গুলো কি থাকে তোমার? এটা আগে থাকতো, এখন এত বছরে না আমি বুঝে গেছি যে এটা হবে না। ঠিক আছে, হ্যাঁ জন্মদিন হয়, অ্যানিভার্সারি হয়, এগুলো সব পালন করা হয়, রাত্রি 12টার সময় কেক কাটা হয়, কিন্তু আমাদের মধ্যে ভ্যালেন্টাইন্স ডেটা কোনোবারই সেলিব্রেট করা হয়নি। কিন্তু আগের বছর আমার মনে আছে ক্যাডবেরি ডেতে ওকে আমি একটা ক্যাডবেরি দিয়েছিলাম, তাও সেটা নিজে কিনে না, কারণ ফ্রিজে আমার মেয়ের ছিল, সেটা থেকে দিয়েছিলাম। আলাদা করে সেইভাবে কিছু হয় না ভ্যালেন্টাইন্স ডেতে। এখন সবাই বলে না যে মানে এত আলাদা আলাদা ডেট সেলিব্রেশন, অনেকেরই না ব্যাপারটা খুব একটা ভালো লাগে না ভরতদা। অনেকেই বলেন যে দরকার নেই, যেটা যেটা তুমিও এক্ষুনি বললে যে প্রত্যেক দিনই তো ভালোবাসার দিন, আলাদা করে কোনো উদযাপনের দরকার নেই। তো এই যে এখন জেনজি বা নিউ জেনারেশন সেলিব্রেট করে, রাস্তাঘাটে দেখা যায়, পুরো ব্যাপারটা তোমার কিরম লাগে? মানে তাদের সেলিব্রেশনটা তোমার কিরম লাগে? আমার খুব ভালো লাগে। আমি সবসময় বলি যে প্রত্যেকটা প্রজন্মের কাছে অনেক কিছু শেখার আছে। ডেফিনেটলি। আমার আগের প্রজন্ম ছিল যে রোজগার করছো, সেটাকে সেভ করো, বুড়ো বয়সে যখন তুমি অ্যাকচুয়ালি কোনো জিনিসের স্বাদ পাবে না, দাঁত থাকবে না, তখন সেই টাকাকে নিয়ে অল্প অল্প নিয়ে একটু খরচ করো। আমার একটা প্রজন্ম এলো যেখানে বললো যে কাল বলে কিছু নেই। এই যে জেনারেশন জেনজি যেটাকে আমরা ডাকি, এরা সেলিব্রেটও করে, আবার এসআইপিও করে, অনেক কিছু নিয়ে কিন্তু এদের চিন্তাধারা। কিন্তু ভরতদা, জেনজি কিন্তু কমিটমেন্টে বিশ্বাসী নয়। তারা কিন্তু মানে কিছু কিছু ক্ষেত্রে এখন যেমন টার্মস রয়েছে, অনেক সিচুয়েশনশিপ, হ্যান ত্যান, তারা অনেক রকমের ব্যাকআপ প্ল্যান রাখতে পছন্দ করে। ভরতদার নিশ্চয়ই এরকম কোনো প্ল্যান থাকে না? আগে হয়তো ছিল, এখন নেই। সেটাও কি করে এত সেটা তো বলবে দিদি, ওর মনে জোর বলবে সেটা না। কথা হচ্ছে লেটস গেট ব্যাক টু দ্য রুটস। রুটস হচ্ছে যে মানুষ কিন্তু ন্যাচারালি কোনো বন্ধনে, মানে তুমি যে একে অপরকে বেঁধে রাখবে, আগের যুগে কি হলো, ডিভোর্স রেট গুলো দেখো, কিন্তু পসিবল না। মানে আমি বলবো আমার চেয়ে অনেক বেশি স্যাক্রিফাইস জয়শ্রী এই রিলেশনশিপটাকে মেনে নেওয়া, বিকজ আমি তো আজকেও ব্যাচেলার লাইফে লিড করি। আমার বাড়িতে আড্ডা হয়, আমার সেই খাটে বসে আমার বন্ধু বলবো না, যাদের সাথে আমি এইভাবে তো কোনো স্বামী স্ত্রী ফাংশন করতে পারে না, ফলে সেখানে ওর স্যাক্রিফাইস অনেক বেশি। এবার নর্মালি আমি দেখেছি বা পুরুষ
বা মহিলা ইন রিলেশনশিপ একে অপরকে ধরে রাখতে চায়। এই যখনই ধরে রাখার একটা ব্যাপার থাকে না, তখনই ক্লস্ট্রোফোবিয়া চলে আসে। মানে যা পাখি উঠতে দিলাম তোকে তো বিশ্বাসী হতে হবে বলছো? বিশ্বাসী তো হতেই হবে, বিশ্বাস ছাড়া আর আছে? বেশি উড়ে গেলে সমস্যা তো ভরতদা। বলে হবে যার যাওয়ার সে যাবে, ইটস অ্যান ওল্ড সেইং। হোয়াট কামস ব্যাক ইজ ইয়ার্স, which doesn't come back is not yours. কি করবে না, সেম জিনিস তো ধরো জয়শ্রীদের ক্ষেত্রেও হতে পারে। তাই 100 বার। মানে তুমি কি ভাবলে আমি আমার শুধু আমার দিক থেকে? না, আমি একটু এখানে একটু ফেমিনিজম দেখানোর না, চেষ্টা না, না, করলাম। না, আমি- না, ও কিন্তু এইসব দিকে খুব ভীষণ open, মানে না? হ্যাঁ, আমি যদি বলি যে আমি আজকে বন্ধুর সাথে যাচ্ছি এই জায়গায় গিয়ে থাকবো, সেটা যদি ছেলে বন্ধু হয়, ও কিন্তু জানবে যে না, ও ঠিকঠাকই সেই যাচ্ছে, ঠিকঠাকই বিশ্বাসটা এবার safely রয়েছে। ফিরে আসবে। এই ব্যাপারে কিন্তু খুব ভালো। আমিও তাই, আমি কোনোদিন এই যে এত ঘন্টা শুটিং এ থাকে বা বাইরে থাকে, ধরো কোনো অফিসে গেল বা কোনো কাজে গেল, ওকে জিজ্ঞেস করো আমি এই তো কতবার ফোন খাদানের করি। সাকসেস পার্টিতে তো আমি হ্যাঁ। ফিরেছি 1:30টা 2টো, কোনো আমি কিন্তু একবারও ফোন করিনি, আমি জানি যে গেছে, সেটাই। ঠিক আবার ফিরে আসবে। মানে সেই বিশ্বাসটুকু কিন্তু আছে। এই বিশ্বাসটা তৈরি হলো কি করে? দুজনের আন্ডারস্ট্যান্ডিং এবং দীর্ঘদিনের পরিচয়। দেখো, দীর্ঘদিনের পরিচয় তো বলবো না, আমাদের পরিচয় 2014 আর 2015 15তেই বিয়ে বিয়ে করেছেন। হ্যাঁ, ও না খুব ম্যাচিওর ছিল, যেটা আমাকে ভীষণ অ্যাট্রাক্ট করে। যখন আমি ওর সাথে শুটিং করি, ওকে অনেকদিন আমি নজরে নজরে রেখেছিলাম। ও আচ্ছা। ও কখন ঢোকে, তারপর কখন বেরিয়ে যায়, কিভাবে বাড়ি ফেরে, সবটার দিকেই আমার নজর ছিল। আর শুটিং এর পরে আমরা বাইরে বসে, আমি, অনিন্দিতা, রাহুল, এরকম অনেকেই ছিলাম, রাজ্য টোক না রাজ্য সিনেমাটা? হ্যাঁ হ্যাঁ। আমাদের বিশ্বজিৎ, মিশমি, আমরা বাইরে বসে আড্ডা মারতাম। আর ওর প্যাক আপ হয়ে গেলে ও টুক করে বেরিয়ে যেত। আচ্ছা, আমি ভাবতাম হয়তো কোনো রিলেশনশিপে আছে। তারপরে আমি জানতে পারলাম যে না, ও বাড়ি ফিরে যেতে পছন্দ করে এবং মেট্রোর একটা সময় থাকে, টাইমিং আছে, ওই টাইমটা ধরে সেই মেট্রো বেরিয়ে ধরে যান। ও বেরিয়ে যাবে। তুমি বুঝতে পারতে ভরতদা যে তোমাকে একটা প্রচ্ছন্ন ইনভেস্টিগেশন ভালোবাসা জন্মাচ্ছে? না, সে প্রথমটা বুঝতে পারিনি, কারণ ওরা এই যে বললো টেকনিশিয়ানের শুটিংটা হতো হ্যাঁ, আমাদের, তখন না বাইরে দেখতাম গোল করে সব বসে আছে। আর আমার তো প্যাক আপ হলেই আমি একটু ঘর কোনো টাইপের, আমার বাড়ি ভালো লাগে। এখনো ধরো শুটিং শেষে অনেকেই বলে যে চল আমরা যাই কোথাও একটু খেয়ে আসি বা একটু ঘুরে আসি, কিন্তু আমি যাই না। আগে আমার টান ছিল বাড়ি যাব, বাড়িতে মা আছে বাবা আছে। আর এখন টানটা হচ্ছে, ধরো ও তো থাকে না, ওর উপর টান নেই বলাটা ভুল, মেন তো মানে থাম যেটা পিলার সেটা ওই। এখন যে টানটা আরিয়া বাড়িতে আছে, হ্যাঁ, আরিয়া of course. পড়ছে কিনা, ও খাচ্ছে কিনা। তো আমি শুটিং এর পরে একটা মিনিটও কিন্তু টাইম ওয়েস্ট করি না। এটা আমি মানে অনেক জায়গায় বলেছি যে আমি সোজা বাড়ি আসি। তো তখন দেখতাম ও আটকানোর চেষ্টা করতো, মানে এমনি বস বস বস, এখন যাস না। ভরতদা তো বেশ রোমান্টিক, এরকম এরকম মানে হিন্টিন দিত। এদিকে এই চুল পেকেছে, রোমান্টিসিজম দিয়েই তো পেকেছে। তো যাই হোক, বিবাহিত জীবন তো হলো, সেসব তো আমরা মোটামুটি জানি। কিন্তু যেটা ভরতদা বারবার করে বলছে, তোমার স্যাক্রিফাইস, এবং ভরতদা এটা আগেও আমি বিভিন্ন সাক্ষাৎকারে দেখেছি ভীষণভাবে অ্যাকনোলেজ করে আর কি। তোমারও কি মনে হয় তুমি স্যাক্রিফাইস করেছো? হ্যাঁ, একটু তো করেইছি। ওর সাথে আমার মনে হয় না কেউ কি বলবো সুস্থ মানুষ থাকতে পারবে একসাথে। কারণ বলছি, আমি যে টাইমে উঠি ও টাইমে ঘুমোতে চায়। আমি আগে ঘুমোতাম ঘর অন্ধকার করে, মানে একটা ছোট্ট লাইটও জ্বলবে না। সেখানে এখন আমি ঘুমাই বাড়িতে দুখানা টিউব চলে, টিভি চলে, মানে টিভির সাউন্ড আমি তোমাকে বলে বোঝাতে পারবো না, ওই রকম অবস্থাতেই ঘুমাতে হয়। তো কোন সুস্থ মানুষ থাকবে তুমি বলো তো? এটা কি অ্যাডজাস্টমেন্ট নয়? করছি তো। না না, এটাই তো জমিদার ফিলিং আসছে না? এরকমও দিন যায় যে আমি স্কুল থেকে দিয়ে হয়ে আসছি 8:15 8:30 সময় ঘুমোতে যাচ্ছি সকাল। স্পেশালি শুটিং নেই। বুঝতে পেরেছি। না, এটা তো একটা সমস্যা, এটা তো একটা প্রবলেমের কথা হচ্ছে আমার সমস্যা সেটা তো ছেড়ে দাও, ওর নিজের তো শরীর খারাপ হবে, এটা আমি বুঝিয়ে বলে উঠতে পারি না যে তোমার নিজের শরীর খারাপ হবে। রাতের ঘুমটা রাতেরই ঘুম, ওটা দিনে অ্যাডজাস্ট করা যায় না। এটা কিন্তু ঠিকই বলেছে, এটা কিন্তু যাই হোক। না না, আমি তো একটা কথা তুমি তো একবার বললাম যে ভুল বলছি। না না, বস ইজ অলওয়েজ রাইট, এটা তো মানতেই হবে। যাই হোক, কথা হয় যাই হোক, ভরতদা তো সুদর্শন, মানে যাকে আমরা বলি একদম মানে সুদর্শন ব্যক্তি। তো ইন্ডাস্ট্রিতে বহুদিনের মানুষ, নিশ্চয়ই তুমি চিনতেই আগে থেকে, এবং তাকে তুমি দেখেছো এবং বিভিন্ন। শুধু ও চিনতো না, মজার ঘটনা বলি। দমদম গেছি প্রথমবার, ওর বাবা মার সাথে দেখা করুন, আচ্ছা আচ্ছা। ওর মা বলছেন আমাকে, বলে বাবা ওনাকে তো আমি ছোটবেলা থেকে দেখি।
মজাটা ছিল এখানে। তারপরে আপনি আপনাকে আপনার ছোটবেলা থেকে আমাকে দেখেছেন। সো বাট হয় কি হয়, মাই ট্রাভেল হ্যাজ বিন ফর 32 ইয়ার্স। তো দ্যাট হোল ট্রাভেল কোথাও না কোথাও বাঙালি মিডল ক্লাস তারাই তো আমার অডিয়েন্স, তারাই তো ভালোবাসাটা দিয়েছে। তাহলে হ্যাঁ ডেফিনেটলি ও দেখে থাকবো, মা ছোটবেলা থেকে দেখে থাকবে, ছোটবেলা থেকে। না একটা তো প্রিকনসিভ একটা ধারণা থাকে, স্পেশালি যে সমস্ত রোল আগে করতো বরদা, সে সমস্ত ভিলেনিশ ক্যারেক্টার। যদি মানে পুরনো স্মৃতি মানে ভাবি, অতটা কিন্তু আমার মনে নেই যে ভরত কল বলে একজন আছে যে ভিলেনের অ্যাক্টিং করে। প্রথম আমার এখনো মনে আছে দমদমের বাড়িতে ওর একটা ইন্টারভিউ বেরিয়েছিল, মানে কলকাতা আসার পরে। ওই ইন্টারভিউটা আমি প্রথম দেখি, তখন আমাকে মা দেখেছিল, এই দেখ ভরত কল এখন কলকাতায় ফিরে এসেছে, সেটা প্রথম, সেটা পড়েছিলাম। তোমার মা ফ্যান ছিলেন নাকি? হতে পারে, আমার কিন্তু আলাদা করে ওইভাবে আমি দেখিনি। আর তারপরে আমি ওকে দেখেছিলাম আমি সুরিন্দারের অফিসে। আচ্ছা, আমি গেছিলাম একটা অডিশন দিতে, মানে ডেকেছিল সেটে বা কিছুতে, তখন দেখেছিলাম রানেদার ও ঢুকছে, সেটা আমার প্রথম সামনাসামনি দেখা। মানে জাস্ট দেখেছিলাম যে ঢুকলাম, আমি আমার বাড়ি গিয়ে বললাম জানো তো মা, আজকে ভরত কলকে আমি দেখলাম, এসেছে অফিসে দেখলাম। সেই ভরত কলই তোমাকে যখন প্রপোজ করলো, প্রপোজালটা কিরকম ছিল? আমি জানি না ভরতে তুমি এরকম আই লাভ ইউ বলে প্রপোজ করতে পারো, মানে আমার কিরকম একটা মনে হয় যেন। দেখো আমি ওকে একটা মেসেজ করেছিলাম। আচ্ছা, মেসেজ করেছিলাম যে জীবনে কখনো কখনো সিরিয়াস হয়ে যাওয়ার সময় চলে আসে, এবার আমার ভীষণ ভাবে বিয়ে পাচ্ছি, এই ধরনের আর কি মোটামুটি জিস্ট এটা। তখন লিখেছিল তোমার এই ভ্যাকিউম পিরিয়ডের মধ্যে তোমার মনে হচ্ছে না তো আমাকে দরকার। হ্যাঁ, ভীষণ ম্যাচিওর। এবং মাথায় রেখো পরে তুমি আমাকে বলবে আমি কিন্তু বাংলা মিডিয়ামে গ্রাজুয়েট, তুমি তখন ইংরেজদের খুঁজবে, ইংলিশ মিডিয়াম খুঁজবে, আমি কিন্তু বাংলা মিডিয়ামে গ্রাজুয়েশন করা, কিন্তু বাংলা মিডিয়াম। সেটা পরে কিন্তু বলো না যে আমি, তখন আমি বলেছিলাম অনেক ইংলিশ মিডিয়াম তো হলো, এবার আমরা বাংলা মিডিয়ামে দেখি না। সো আই স্টিল রিমেম্বার যে ও একটা বড় মেসেজ লিখেছে, which was very touching এবং ভীষণ প্র্যাকটিক্যাল ব্যাপারটা ছিল। আমি আর সময় দিই, মানে এই কথা যদি মার্চ এপ্রিলে আমি ডিসাইড করে থাকি, এই জুলাই আমাদের 10 বছর হয়ে যাবে। সো জুলাই উই গট এনগেজ, 9th of July 2015 উই গট এনগেজ। 10 years is not a matter of joke. এবং সবচেয়ে যেটা it is not a matter of joke, definitely it's not a matter of joke. and আবারও আমি তো যেহেতু বয়সও আমার থেকে কম, এবং আমার কাছে এখন এই সময় বা এই ফেজটায় অনেকগুলো ইমেজ বজায় রেখে চলতে হয়। I cannot do something which is frivolous, but ওর কাছে frivolous হওয়া বা frivolous হয়ে যাওয়ার জায়গাটা খুব সহজ, সেই কমফর্ট জোনটা হয়তো তোমাকে দিয়েছে। হ্যাঁ, কিন্তু ও খুব ম্যাচিওরলি জিনিসগুলোকে হ্যান্ডেল করে। বারবারই বলি যে এই 10 বছরের অবদান আমি ওকেই দিই, মানে এতে আমার কোনো আলাদাভাবে অবদান নেই। আমার চেষ্টা করার এই যে 10 years এর পর থেকে আমি বলছি একটা, আমি আরো বেশি করে চেষ্টা করবো যাতে আমার অবদান পার্সেন্টেজটা বাড়ে। ডেফিনেটলি। আমি রাগঢাক না করে একটা কথা বলি তোমাকে, মানুষ তো ভীষণ জাজমেন্টাল, যেটা একটু আগেই ভরতদা বলছিল যে যখন বয়সে বড় কারোর সঙ্গে বিয়ে হয়, মানুষ প্রথমেই মেয়েটাকে টার্গেট করে, গোল্ড ডিগার, জাস্ট এই ল্যাঙ্গুয়েজ গুলোই তাকে বলা হয়। এবং বিভিন্ন তোমাদের রিলেশনশিপে নয়, যেহেতু ভরতদা ওয়েল এস্টাবলিশড, ভরতদার মোটামুটি সবাই জানে তার ব্যাক স্টোরি, এবং ইন্ডাস্ট্রিতে সসম্মানে বহুদিন কাজ করছে, এবং তুমি মফস্বল, আমি নিজেও মফস্বলের মেয়ে, তো আমরা যারা মফস্বল থেকে আসি তাদের প্রতি তো একটা জাজমেন্টাল একটা দৃষ্টিভঙ্গি থাকে। যে মুহূর্তে জয়শ্রী বিয়ে করছে ভরত কলকে, মানুষ বলে দিল ও তো গোল্ড ডিগার, ওই জন্যই বয়সে বড় একজনকে বিয়ে করেছে, খারাপ তো লেগেছিল। সেই সময় ভরতকে কতটা পাশে পেয়েছিলে অ্যাজ আ সাপোর্টিভ হাজব্যান্ড? ততদিনে তো হাজব্যান্ড হয়ে গেছে। না, বিয়ের আগেই যখন আমাদের এনগেজমেন্ট হয়েছিল, তখন আনন্দবাজারেই বোধহয় বেরিয়েছিল বা যাই হোক কিছু একটা হবে, তো তখন আমি একটা সিরিয়াল করতাম, তো সেখানেই অনেক আর্টিস্ট আমাকে বলেছিল যে তুমি কিন্তু ভুল করছো, আচ্ছা খুব ভুল করছো, ওর সাথে কিন্তু বিয়ে হয়ে এটা কিন্তু হতেই পারে না, মানে টিকবে না, এটা করছো, আবার 1 বছর পরে কিন্তু ডিভোর্স হয়ে যাবে। তো তারাই আবার যখন আমার মেয়ের অন্নপ্রাশনে এসেছে, ধরো 3 বছরের জন্মদিন এলো, তারাই বলেছে যে না বিয়েটা টিকে গেল। আর তুমি যেটা বলছো যে বিয়ে করছি শুনে যে বলবি, সে তো আমার নিজের রিলেটিভরাই বলেছে,
তাই না? হ্যাঁ, আমার নিজের রিলেটিভরা আমার মাকে বলেছে, আমাকে বলার সাহস পাইনি, আমার মাকে অনেক কথা বলেছিল যে টাকার জন্য করছে। কেন বলেছিল জানি না, মানে আমার পরিবারও তো এরকম না যে আমরা একদম গরিব ভিখারি ছিলাম। হ্যাঁ, ওদের মতন না থাকতে পারে। আমার বাবাও একটা সরকারি চাকরি করতো, আমাদেরও নিজেদের 3টে ফ্ল্যাট ছিল, সবকিছুই ছিল। তাও বলেছিল যে হ্যাঁ বড়লোক দেখে বিয়ে করছে, না হলে এত বয়স্ক ছেলেকে কেন বিয়ে করছে। আমার মাকে অনেকে অনেক খারাপ কথা বলেছিল। ইনফ্যাক্ট যখন আমি ওদের সাথে আমি এবার বলে দিই কথাটা, তারাই আবার এখন যারা বলেছিল তারাই কিন্তু এখন ওর সঙ্গে কথা বলে, মানে আমাদের বাড়িতে এসে পুরো কিন্তু উল্টে গেছে। হেল্প লাগলে বলে না? বলে হেল্প লাগলে তো বলবেই, সেটা তো আলাদা ব্যাপার। বলে ওর মতন মানুষ হয় না। রাগ ঢাক না করে তোমাকেও একটা প্রশ্ন করি, তোমার কোথাও গিয়ে মনে হয়নি যে এত, মানে আমার চেয়ে ছোট 18 বা 20 বছর, আমি এক্স্যাক্টলি এজ ডিফারেন্স 18 ইয়ার্স এর ছোট, তার যে জেনারেশনটা সেটা আলাদা, তার যে উচ্ছলতা সেটা অন্যরকম, এবং কোথাও তোমার ইনসিকিউরিটি হয়নি? কারণ বউ খুব সুন্দরী। ডেফিনেটলি সুন্দরী বলেই তো 10 বছর টিকে গেল। না না, আমি বলছি সমবয়সী যদি বিয়ে করতাম, ঘুম থেকে উঠেই ভয় পেয়ে যেতাম। তোমাকে সবসময় মনে রাখতে হবে, এই যে আমাদের বাবা ঠাকুরদারা যেটা করে এসেছে সেটা তো ঠিক। আগেকার দিনে তুমি তোমার আত্মীয়দের দেখো, মিনিমাম 10 বছর এজ ডিফারেন্স। দ্যাট ইজ দি ল অফ অ্যাট্রাকশন, দ্যাট উইল কিপ আস টুগেদার ফর অ্যানাদার 50 ইয়ার্স, যদি আমি বেঁচে থাকি। বাট কথা হলো যে দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইজ নট অ্যাবাউট এজ, এটা তো আমি ইয়ার্কি করে বললাম। তোমার যার সাথে ইনটিউশন বলে না, ফলো ইয়ার গাট ফিলিং। লাইফে আমি তোমাকে বলছি, 2বার 3বার তুমি হয়তো ভুল হতেই পারো, মানে বিয়ের ক্ষেত্রে বলছি না যে 5বারের বিয়ে ঠিক হবে, কিন্তু আমি তোমাকে জেনারেলি বলছি ফলো ইয়ার গাট। আমার মনে হয়েছিল এর সাথে আমি সংসার করতে পারবো, আর সেটা ঠিকই হয়েছে, সেটাই ঠিক প্রমাণ হয়েছে। আমরা পিসি চন্দ্র গেছি, তো একটা লোক এসছে, প্রায় দাঁত ফাঁত কষে পড়ে গেছে তার। বলছে কি কেমন আছেন, এই ধানতেরাস আর থেকে 2 বছর 3 বছর আগে। আমি বললাম কি খবর, ভালো বাবা? হ্যাঁ হ্যাঁ ভালো ভালো। তার 2 মেয়েকে নিয়ে এসছেন? না হ্যাঁ, ওটা বড় ওটা ছোট। এই সহজ করে নেওয়ার ব্যাপারটা সহজ না, আমি ভাবছি। একবারও মনে আছে আরিয়াকে নিয়ে গেছিল, তোমাকে কি বলেছিল? সে তো সিগন্যালে আমরা আটকেছি, তখন বলছে আমার কাছে সত্যি খুচরো ছিল, নর্মালি আমি খুচরো বা অল্প টাকা পয়সা দিয়ে থাকি। এবার এতটাই রেগে গেছে, ও জানে, ও বলেছে, ভরত কল বলেছে তার আগে, বলছে কিরে তোর দাদু আর ও কি রেগে গেছে। দেখো লাইফটাকে আমি দাদু না আমি বাবা না আমি স্বামী, সেটা আমার কাছে। আমার সবচেয়ে যেটা ভালো লাগলো, আমি এটা অন ক্যামেরা বলতে চাই, মানুষ না এগুলো নিয়ে খুব কনসিয়াস হয়ে পড়ে। তোমরা যে এগুলো নিজেদের মধ্যে নিয়ে যদি বলি কোট অ্যান্ড খিল্লি করো বা হাসাহাসি করো, আমার মনে হয় কোথা এটাই হয়তো তোমাদের সম্পর্ককে ভালো রাখা ইউএসপি। মানুষ ভরতকালকে নিয়ে কোন রকম কোনো আক্ষেপ আছে? না, খুব ভালো মানুষ, মানে বাইরে থেকে লোকে হয়তো ভুল জাজ করে, কিন্তু সত্যি খুব ভালো মানুষ। মানে লোকের জন্য করা, ভাবা, চিন্তা করা। আমিও অনেক সময় রেগে যাই যে কেন এত করছো, আমাদের জন্য কে করে, কেন এত ভাবছো, তোমাকে কেউ হেল্প করে তো, আমাকে কেউ হেল্প করে, তুমি যে এত লোকের জন্য হেল্প করছো, কোথায় তুমি আমার জন্য তো হেল্প করো না। আমি সেটা দেখেছি, মানে ও আমাকে বোঝায় কিন্তু রীতিমতো যে এরকম করতে নেই, এটা ঠিক হচ্ছে না, মানুষের জন্য করলে ওপরে লেখা থাকবে আরিয়ার তাতে ভালো হবে। খুব ভালো মানুষ, সেটা আমি মানে সামনেই বলছি। আর বাবা হিসেবে? বাবা হিসেবেও ভালোই, খারাপ না। স্কুলে প্যারেন্ট টিচার্স মিটিং এ যায়? পড়াশোনা তো নিশ্চয়ই তুমি দেখো। পড়াশোনা আর স্কুল যদি আরিয়া আমার উপরে ডিপেন্ড করতো, তাহলে কিন্তু একদম স্কুল যেতে পারতো। কারণ স্কুল ওকে 8:30টার মধ্যে ঢুকে যেত, আর 8:30 আমি ঘুমোতে দিই। এমনও হতে পারতো যে আমি ওকে স্কুলে দিয়ে এসে ঘুমাতাম। তোমাদেরকে বলতে হবে তাড়াতাড়ি, দুজনকে একই রকম প্রশ্ন থাকবে। প্রথমে তোমার কাছে যাচ্ছি, জীবনে ভ্যালেন্টাইন্স ডে তে ভরতদা ছাড়া, আগে বিয়ের আগের কথাই বলছি, পরেরটা জিজ্ঞেস করছি না, কাউকে কোনোদিনও ঘুরতে গেছো? কারোর সাথে? হ্যাঁ, না সেইভাবে ঘোরাটোরা হয়নি। এই রে, ভীষণ বোরিং। যাই হোক, যদি ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করো এবং বউকে 3টে গিফট দিতে হয়, কি কি দেবে? থটফুল। আমি? ইয়েস। মানে যদি আমার টাকা থাকে? তোমার কাছে প্রচুর টাকা না, অ্যাবান্ডেন্সে টাকা তো, তাহলে আমি দেব হিরে,
হিরের আংটি, হিরের গলার এটা, আর ওর এমজি গাড়িটা আমি বিক্রি করে দিয়েছি, এমজি গাড়িটাও ফেরত চাই। বেশ। বউ ছাড়া আর কার সঙ্গে, মানে বউ ধরো শুনছে না, এখানে পাশেও বসে নেই, এমন কোন নারী ক্রাশ যার সঙ্গে সেলিব্রেট করতে চাও ভ্যালেন্টাইন্স ডে? আপাতত আরিয়া আসার পরে কারোর সাথে না। হলো। আর তুমি? সালমান খান। ও, টলিউডে সেলিব্রিটি ক্রাশ কেউ আছে আগের এই সময়? টলিউডে হ্যাঁ, সুপ্রিয়া দেবী। বাও। আর তোমার? আমার কেউ নেই। কেউ নেই, শুধু ভরতদা মন জুড়ে। আচ্ছা, যদি ভরতদাকে 3টে অ্যাডভাইস দিতে হয় কি কি দেবে? এমনি ভরত। সময় মতন ঘুমাও, সময় মতন ঘুমো, ঠিকভাবে খাওয়া দাওয়া করো, একটু লোকের জন্য চিন্তা কম করো, শুধু নিজের কথা ভাবো, অনেক কিছু আছে। আর তুমি কি কি অ্যাডভাইস দেবে তাকে? আমি বলবো মনটাকে একটু বড় করো। এটা সবসময় বলে। মন বড় না? আমার মন নাকি ছোট। মন বড় করো, এত কিপ্টে হয়ে কোনো কিছু, যেভাবে উলঙ্গ অবস্থায় এসেছিলে উলঙ্গ অবস্থায় ফিরে যেতে হবে। এই মাঝখানে রাস্তায় যদি এত ভাবো, শি ইজ অ্যান ওভার থিঙ্কার। সো ওই ওভার থিঙ্কিংটাকে বন্ধ করতে, লিভ দিস মোমেন্ট, কাল কিসি ने नहीं देखा। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে থিঙ্ক লার্জ। মানে তোমাকে নিয়েও কিছুটা চিন্তা করে, তার তো মধ্যে তো থাকেই, সেটা খুব স্বাভাবিক ভাবেই থাকে। হ্যাঁ, মানে ধরো র্যাপিডোতে গেলে 50 টাকা বাঁচিয়ে কেউ আজ অব্দি আম্বানি হয়, এইটুকু আমি বলতে পারি। বিন্দুতে সিন্ধু ভরত ওইটা আজকেই বললো, বিন্দুতে সিন্ধু বললো, কিন্তু সেই হয় না। আজকের যুগে জেনজি হবে না। জেনজি কথা বললে কিছু কিছু টার্মস তাদের বলতে হবে, দেখবো তোমরা কতটা জেনজি। মোটামুটি ও কিছুটা জেনজি, কিন্তু তুমি তো মন থেকে জেনজি। গোস্টিং মানে কি? টু প্রিটেন্ড টু বি সামবডি এলস। না, হয়নি, তুমি বলো। আমি তো পারবোই না। গোস্টিং মিন্স ধরো তুমি কারোর সাথে কথা বলছো, সাডেনলি ইউ স্টপ টেক্সটিং অর টকিং টু দ্যাট পারসন, কথা বলা যদি বন্ধ করে দাও। ওকে 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 ওকে, ইয়েস, কারেক্ট। ওকে, নেক্সট। হয়নি, প্রথমটা পারিনি, 0। সিচুয়েশনশিপ। সিচুয়েশনাল অ্যারেঞ্জমেন্ট বলবো, মানে নট লিভিং ইন প্রপারলি, বাট ওই সিচুয়েশনাল। এই মুহূর্তে আমার মনে হচ্ছে যে উই শুড বি ইন আ রিলেশনশিপ, কাইন্ড অফ। হ্যাঁ, তোমাকে নাম্বার দেওয়া যায় এটাকে। and then once you think this is not, the situation is not suiting, so you go off. হ্যাঁ, there is no commitment. There is no commitment. Right. Bread crumbing. নিজের বন্ধুর গার্লফ্রেন্ডকে না, ব্রেড ক্রাম্বিং মানে ওই কাইন্ড অফ ঝুলিয়ে রাখা, মানে ইউ আর গেটিং ইন্টিমেট এন্ড সাডেনলি ইউ আর জাস্ট লাইক টাটা বাই বাই। হ্যাঁ, সো পার্ট অফ গোস্টিং। একদমই। বেঞ্চিং তারাও তুমি বলবে না, তুমি দেখি বেশি পারছো। এইগুলো ওই ভালো বলতে পারে। না না না, এই দেখো কি হয়েছে, তুমি এটাকে জেনজি টার্ম বলবে না, তুমি এটাকে হোয়াটসঅ্যাপ আসার পরে এবং এই ডিজিটাল মিডিয়ামের কথা বলবে, অনেকগুলো মানেই হয়। মানে বেঞ্চিং মানে কি ভরতদা? বেঞ্চিং মানে হয়তো শেয়ার ফেয়ার হচ্ছে কিছু, একই বেঞ্চে অনেকগুলো লোক বসে। বেঞ্চিং মানে যদি তোমার একটা ব্যাকআপ প্ল্যান থাকে, মানে when you are in a relationship but you have a backup, so you have a bench. হ্যাঁ, বেঞ্চ। ওকে, ব্যাক বেঞ্চার, বেঞ্চ। এরকম ব্যাকআপ প্ল্যানটা নেই তো তোমার? আমার হ্যাঁ, নাকি অনেক আছে? এরকম থাকলে কিন্তু ভালোই, ভালো, বেশ মজার। নেই কিন্তু থাকলে মজার। লাস্টেরটা মনে হয় তুমি পারবে, এটা সোজা। বে। এটাও পারবো না। বে, যেটা তোমার ভরতদা, বে ভালোবাসার মানুষ। আগে যেটা আমরা বলতাম লাভার, সেটাই এখন দ্যাট ইজ বে। ভরতদা হচ্ছে তোমার বে। উর্দুতে একটা। শেষ করব তার আগে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আজকে দাওয়ালের ক্যামেরার সামনে তোমাকে প্রপোজ করতে হবে, কিচ্ছু করার নেই, নয়তো আমি যাচ্ছি না। আই লাভ ইউ এন্ড বি মাই ভ্যালেন্টাইন্স। আর এটা এই তো আবার 10 বছর সেলিব্রেশন হবে। আর তুমি এই দুটো লাইনে হবে না, একটু ফিল বলকে আসতে হবে, কিন্তু আমি ইনভাইট পাঠাবো ডেফিনেটলি। আর তুমি কিছু চোখের দিকে তাকিয়ে কি বলবো? ক্যামেরা ধরতে পারবে না? পারবে, সব নিয়ে নেবে, কিছু এনিথিং ইউ। চোখের দিকে তাকিয়ে একটা কথাই বলবো, আলাদা করে ভ্যালেন্টাইন্স ডে না, ও আমার ভ্যালেন্টাইন সারা জীবনের জন্য। এর থেকে বেশি আলাদা করে আর কিচ্ছু বলার নেই। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, লাভ ইউ অল। ভালো থাকবেন আর পাশের মানুষকে ভালো রাখবেন। থ্যাংক ইউ সো মাচ আমাদের সময় দেওয়ার জন্য। ক্যামেরায় অরিত্র, অভিনবের সঙ্গে বিহঙ্গী, দ্য ওয়াল, কলকাতা।